চোখে চোখ রেখে কথা বলতে যে লেজে গোবরে পাকিয়ে ফেলে এমন দশা হচ্ছে এখন যে ভারতের বিভিন্ন কর্নার থেকে কিন্তু প্রতিবাদ উঠছে। ভারতের বিভিন্ন প্রাক্তন কূটনীতিকরা বা দুধের সাংবাদিক যারা, তারা কিন্তু বলছেন যে ভারত সরকারের অতি নমনীয়তার কারণে বা অতি ভালো মানুষের কারণে বাংলাদেশের মতো একটি দেশ এই ধরনের টালবাহানা করতে পারছে সফর নিয়ে, বা এই ধরনের সফর একবার একবার ওকে করছে আর একবার বাতিল করছে। এই যে ঘটনাগুলো তারা কিন্তু সরকারের উপর চাপ দিচ্ছে, মোদী সরকারের উপরে। এমনকি মোদী সরকারের যে হার্টলাইন, যেটা মানে যে মানে ইয়ের সরকার, যেটাকে আমরাকে বলি আপনার হলো আরজেডি, সরি আরজেডি বলছি, মানে এনডিএ সরকার। এনডিএ সরকারের যে প্রধান যে নেপথ্য শক্তি, সেই শক্তিটা হচ্ছে আপনার উগ্রবাদী হিন্দুত্ববাদী দল, যেটা সেই দল সংঘ পরিবার। সংঘ পরিবারের প্রধান হচ্ছেন মোহন ভাগবত। মোহন ভাগবতের মুখ দিয়ে যে কথাটি বেরোবে, সেই কথাটি ভারতীয় রাজনীতিতে বিশাল একটা ব্যাপার, বিশেষ করে যখন বিজেপি যখন ক্ষমতায়। মোহন ভাগবত অলরেডি নরেন্দ্র মোদীর এই নমনীয় মনোভাবের প্রতি উনি উষ্মা প্রকাশ করেছেন, এবং দক্ষিণ ভারতের এক সভায় উনি বলেছেন যে মোদীকে এর জন্য জবাবদিহি করতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক রাখার জন্য নমনীয় হচ্ছে, আর বাংলাদেশ ততটাই একটা ভাব দেখাচ্ছে যে না, আমরা তো কারোর কাছে গোলাম না, আমরা যাব না, আমাদের যখন ইচ্ছা আমরা তখন যাব। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির মানে মানে কুফলটা পড়ছে কার উপর? এই মেন্টালিটির কুফলটা পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর, নাগরিকদের উপর। হ্যাঁ, আপনার কোনো মন্ত্রীর বাড়ি তো আর লোডশেডিং হচ্ছে না, কোন মন্ত্রিত্ব নিজের নিজের কারখানা বন্ধ হচ্ছে না। কারখানা বন্ধ হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের, কারখানা বন্ধ হচ্ছে বাংলাদেশের চাষাদের, উৎপাদন বন্ধ হচ্ছে, কৃষকরা সার পাচ্ছে না, তারা সার লুট করছে, বাজারের অবস্থা আগুন। এরকম একটা অবস্থায় এই পররাষ্ট্রনীতি যদি এইভাবে কন্টিনিউ করে, ভারতের যে খবরটুকু আমি জানি যে 21 থেকে 25 তারিখ পর্যন্ত আগস্ট মাসের একটা স্লট নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়েছিলেন। এই স্লটের বাইরে যদি সাক্ষাৎকারের চেষ্টা করা হয়, তাহলে তিনি আর সময় দিতে পারবেন না, কারণ তিনি বুকড। এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নরেন্দ্র মোদী টোটালি বুকড, উনি আর সময় দিতে পারবেন না। এই সময়টুকুর জন্য বাংলাদেশের সাথে তারা বারবার চেষ্টা করেছিলেন বসার জন্য। তো বাংলাদেশের এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো 3 জন কর্মকর্তা, তো এখন 2 প্রতিমন্ত্রী এবং 1 ফুল মন্ত্রী। তো যে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বক্তব্য কে দিচ্ছে, এটা আপনি এখন আর খুঁজে পাবেন। তো এই হচ্ছে অবস্থা, দেখা যাক। সঙ্গে থাকুন মঞ্জু ভাই। হ্যাঁ, আমার মাইক্রোফোন অফ ছিল। ইসলাম ভাইয়ের কাছ থেকে একটু শুনি। এই যে লেজে গোবরে, মঞ্জু ভাই অবশ্য বলছেন সিদ্ধান্তহীনতা তো একটা আছেই। অতিকথনের লেজে গোবরে আমরা বলছিলাম, যে কারণে যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একরকম কথা বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর, তিনি এর আগে আর একরকম কথা বলছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি গেছে, একটা শর্ত গেছে। তারপরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য কর্মকর্তা, তিনি প্রধানমন্ত্রীর মানে প্রেস উইং এর প্রধান যিনি, তিনি বলেছেন একটা বক্তব্য রয়টার্সকে। এক একজন এক এক রকম কথা বলছেন, রাজনৈতিক নেতারা এক এক কথা বলতেছেন বিএনপির, এবং বিএনপির যে সরকারি বিরোধী দল জামাত কিংবা এনসিপি, তারাও এক এক রকম কথা বলছে। এনসিপি তো রীতিমতো হুমকি দিয়েছে, জামাত হুমকি দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত যাওয়া যাবে না। এই যে নানা কথা, এইসব লেজে ঘুরে মানে হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হলো কিনা, নাকি শুধু সিদ্ধান্তহীনতা? প্রথমেই অনেকদিন পরে সকলের সাথে আবার আপনি যে যোগাযোগটা কন্টিনিউ করে দিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবারও মঞ্জুর ভাইকে দেখছি, একসাথে বসে কথা বলার সুযোগ হয়েছে, এবং তার সাথে আমাদের যে গুণগ্রাহী সকল শ্রোতা এবং সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আজকের অগাস্ট মাস, তারপরে আমি অগাস্ট মাসে আসলে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই নিজের ব্যক্তিগত কারণে।
আমি স্মরণ করছি শ্রদ্ধা চিত্রে বাংলাদেশের ৭১-এর সকল মুক্তিযোদ্ধা পরিবারদেরকে, এবং 15ই আগস্ট 21শে আগস্টে যারা আম, আহ, প্রাণহানি হয়েছে এবং যারা আহত হয়েছে, এখনো আক্রান্তভাবে ওনারা জীবন আতিপাত করতেছে, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেখেন, গঙ্গা চুক্তি নিয়ে তো আপনি কথা বলছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে ভারত যাবে কি যাবে না, যে স্লটটা আমার মঞ্জুর ভাই বলে দিয়েছেন অলরেডি, অনেক কথা খুব ভালো ইনফরমেটিভ জায়গাগুলো, সেখানে আর আমি চর্বিত চর্বণ করব না, কিন্তু সূত্র ধরে বলছি, যে সময়টা মোদিজি দিয়ে দিয়েছেন, সেই সময়ের ভিতরে যদি যাওয়া টাওয়া না হয়, এই প্রাইম মিনিস্টারের যাওয়াটা এটার খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে বাংলাদেশের 30 বছরের চুক্তি, যেটা 1996 সনে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারতের সাথে গঙ্গা ওয়াটার শেয়ারিং যে এগ্রিমেন্টটা করেছিল, সেটার 30 বছর এই ডিসেম্বর মাসে অতিবাহিত হবে। এবং একটা চুক্তি যদি আপনি নবায়ন করতে হয়, তাহলে এই 30 বছরে কি হলো, কোন জায়গাটায় দুটি দেশের মধ্যে সুবিধা ছিল, অসুবিধা ছিল, সেই সমস্ত কিছুকে আবার নিয়ে আসতে হবে। আবার এটাও নিয়ে আসতে হবে যে প্রযুক্তিগতভাবে ফারাক্কা বাঁধ এবং বাংলাদেশের মধ্যে সেইখানে কিসের বেসিসে, কারণ ওয়াটার শেয়ারিংটা সাধারণত একটা বেসিস লাগে, সেই বেসিসটা যে তারা আপ থেকে কি পরিমাণ পাচ্ছে কখন, এবং সেটার একটা ভাগ বন্টনের, কিন্তু এটা কতটুকু পর্যন্ত নিচে আসবে, কখন আসবে। যেমন এই এগ্রিমেন্টটা বাংলাদেশে পানি ফারাক্কা বাঁধের ব্যারেজের মাধ্যমে যে পানিটা আসে, সেটা জানুয়ারি থেকে মে জুন এই পর্যন্ত আসে, যখন খরাটা থাকে সেই সময় এটাকে সম্বলিত করা হয়। এবং এটার প্রয়োজনীয়তা ফারাক্কা বাঁধ যখন দিয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে, এর পূর্বেও কিন্তু বাংলাদেশ নিচের দেশ বলে, জিওগ্রাফিক্যালি নিচের দেশ বলে, শুধু শত শত বছর ধরে কিন্তু প্লাবনে, যখন পানির দরকার ছিল না তখন পানি থাকে, আবার যখন পানি সীমিত থাকার দরকার তখন প্লাবন হয়ে যায়। যে এই প্লাবনের কারণে বাংলাদেশের একটি অংশ, যেমন নোয়াখালী থেকে আরম্ভ করে আপনার উপরে কুমিল্লা, এই সমস্ত জায়গা, চিটাগং, এই যে যার নিচের দিকে যেটা বঙ্গোপসাগরের কাছের জায়গাগুলো, এটা দেখা গেছে যে আপনার সমুদ্র গর্ভে চলে গেছে অলরেডি। এইরকম অবস্থা হয়েছে কোনো এক সময়। এটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু বিভিন্ন ব্যারেজ দেওয়া হয়, বিভিন্ন বাঁধের সৃষ্টি করা হয়। এরকম অনেক অনেক শয়ে শয়ে ব্যারেজ রয়েছে বিভিন্ন জায়গায় পানিকে কন্ট্রোল করার জন্য এবং পানিকে ব্যবহার করার জন্য। এটাতে কিরকম ব্যবহার হয়, এটাতে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, তারপরে আপনার বিভিন্ন এলাকায় এটা রেগুলেটেড কন্ট্রোলড ওয়াটার ডিস্ট্রিবিউশন এবং শেয়ারিং করা যায়। এই যে কতগুলো জিনিসের জন্য যে পুরো এই ক্ষেত্রে বাংলাদেশের জনজীবনের সাথে কৃষি এবং অন্যান্য বিষয়ে মানে মানুষের যেই স্বার্থ নিহিত থাকে, এইটার কারণেই কিন্তু 96 সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন তিনি কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে বিহারের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে আমাদের স্বার্থ দেখা হয়নি, তথাপিও কিন্তু সেই সময় কিন্তু যে এগ্রিমেন্টটা করা হয়েছে 30 বছরের জন্য, সেইটা আবার নবায়নের সময় হয়ে আসছে আজকে 2026-এর ডিসেম্বর মাসে। এখন কথা হচ্ছে, আমি যে জায়গাটা যাচ্ছি সেটি হচ্ছে, একটা নবায়ন যদি এটা না করা হয় তাহলে কি হবে। হ্যাঁ, নবায়ন না করা হলে তখন ভারত যখন তাদের পানির দরকার হবে না, নিজেদের প্লাবন যেটা, সেইখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না ভারতের, যে আমার 30,000 কিউবিক মানে কিউসেক যে পরিমাণটা বলা হয়, এই কিউসিকটা কিন্তু এক কিউসেক 1 মিনিটে মানে প্রবাহিত হয়। ইটস এ হিউজ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে যদি সে আপস্ট্রিম থেকে 60,000 পায়, তাহলে আপনাকে এই এগ্রিমেন্টের মাধ্যমে 30,000 আপনাকে দিতে হবে এবং 30,000 সে রাখবে। এইখানে যদি এরকম হয় যে ওনার 30,000 দরকার নেই, ওনার
দরকার হচ্ছে 20,000, কারণ আপস্ট্রিমে ওনার 20,000 হলেই হয়ে যায়, কারণ ওইখানে আপস্ট্রিমে তো পানি প্রতিনিয়ত আসছে। তাহলে সেইখানে যদি 10,000 উনি কম রাখেন সেটা কিন্তু পোষে যাচ্ছে, কিন্তু এদিকে যদি 10,000 আমাদেরকে 30-এর জায়গায় যদি 10 বেশি ছেড়ে দেয়, তাহলে আমাদের হয়তো অনেক জায়গায় প্লাবন হয়ে যাবে। আমি অনেক আগে একটি লেখা লিখেছিলাম, এই যে আমি প্লাবনকে প্লাবন বলি না অথবা ফ্লাড বলি না, আমি এটাকে বলি যে পানিবদ্ধতা যেটা হয়, একটা বিশেষ জায়গায় পানিবদ্ধতা হয়, এই পানিবদ্ধতাটাকে নিরসন করতে হলে বাংলাদেশের নদী খাল যে সমস্ত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোকে, সেটার বিষয়বস্তু আলাদা, কিন্তু এটাকে সামঞ্জস্য করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর উপরেই কিন্তু আমার লেখাটা ছিল, এবং সেই লেখাটা অনেক দীর্ঘ ছিল। এটা একটা আইনের মতো অথবা একটা বাইলজের মতো, এটা যেমন ট্রান্সপোর্টের উপরে, আমরা সিটি ট্রান্সপোর্টের উপরে আমি লিখেছিলাম, সেটা কিন্তু বাংলাদেশে 97-তে কাজে লেগেছিল, লিখেছিলাম 91-92-তে, মানে কিভাবে বাস চলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে পানি, গঙ্গার পানি, এটা এই যে চুক্তিটা, এই চুক্তিটা বর্তমান সরকারের যে মূল, আপনি 3জন বলেছেন, পররাষ্ট্রনীতি নির্ধারক এবং পররাষ্ট্রনীতি কে রিপ্রেজেন্ট করে, ওনাদের কথাবার্তায় ওনারা মনে হচ্ছে এরকম যে সকালবেলা রাত্রে আমি, এটা কোনো এক্সপার্ট ওপিনিয়ন না, ওনাদের কোনো এক্সপার্টিস নেই, বা এই বিষয়ের উপরে যে ওনারা কথা বলবেন, এবং সেটাকে যেমন মঞ্জুর ভাই যেটা বলেছেন যে আমি ধর্মটাকে সব জায়গায় যদি নিয়ে আসি, এই যে চেতনার একটা চেতনাটাকে সব জায়গায় নিয়ে আসি, যেটার মধ্যে একটা দেশের সার্বভৌমত্বের যে চেতনাটা সেটা বিনষ্ট হয়, হ্যাঁ, সেই বিনষ্ট যদি হয়ে থাকে তাহলে আপনি দেশের মানুষের স্বার্থ আপনি দেখতে অপারগ হবেন, এবং আপনি সেই দৃষ্টিটা আপনি দৃষ্টিগোচর হয়ে যাবে, এবং আপনি আন্ডারমাইন করবেন একটা জায়গায়, আবার ওভারমাইন করবেন আরেকটা জায়গায়। ঠিক এইরকম যদি একটা পরিস্থিতি থাকে, তাহলে সে জায়গায় কি হবে, যে এই যে এগ্রিমেন্টটা যদি আপনি সময় মতো যদি রিনিউ না করেন, তাহলে যেটা হবে সেখানে তখন ভারতের সেন্ট্রালের কোনো হাত থাকবে না, তখন থাকবে হুগলি নদী কার আন্ডারে আছে, মানে কয়টা নদী ফারাক্কা বাদ দিয়ে এফেক্টেড হয়, এবং ফারাক্কা বাদটা কোন মুখ্যমন্ত্রীর হাতের ভিতরে রয়েছে, তখন হয়ে যাবে সেইখানে। যখন সেইখানে যাবে তখন সেন্ট্রাল থেকে কোনো কিছু বললেও কোনো কাজ আসবে না, এবং এই চুক্তিটা হবে ফেডারেল চুক্তি, হ্যাঁ, দেশের মধ্যে দেশের, কিন্তু সেখানে কোনো যে তারা যে কোনো মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের কাছে হুগলি নদী রয়েছে, এখন সেখানে যদি সে কোনো কার্য করতে হয়, যে কোনো ম্যানুভারিং করে, সেই ম্যানুভারিংটা যদি বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়, তাদের কোনো চুক্তির মাধ্যমে দায়বদ্ধতা নেই। এই যে চুক্তির বাহিরে থেকে কোনো দায়বদ্ধতা নেই, সেই জায়গাটায় বাংলাদেশ কিভাবে সাফার করবে, সেটা যদি এইরকম হয় যে বাংলাদেশের বর্তমান নেতৃবৃন্দ যদি এরকম চিন্তা করেন, আগে দেখি না কি হয়, তো আগে দেখি না কি হয় বলতে বলতে আরে মেরেই দেখ না, দুই একটা মার খাওয়ার পরেও তারপরে বলতেছে তুই আমারে আরেকবার মেরে দেখ, তো এইভাবে তো রাষ্ট্র চলে না। এখন কথা হচ্ছে যে যদি এইরকম হয়, কোনো ট্রাম্প কার্ড প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাতে রয়েছে, সেটা যদি আমরা কেউ না জানি বা জনগণ না জানে, কেউ স্পার অফ এ মোমেন্ট হঠাৎ করে উনি যেমন চায়না ভিজিটের কথা বলে উনি চায়না না গিয়ে মালয়েশিয়া গেলেন, এখন উনি সেই ধরনের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, গিয়ে প্রথমে যাবে বার্মা, প্রথমে হয়তো আপনার মালয়েশিয়ার পাশে কোনো দেশে গেল, অথবা ইন্ডিয়ার পাশে কোনো দেশে গেল, গিয়ে তারপরে সেখান থেকে মনে পড়লো যে আচ্ছা মোদিজির সাথে একটু দেখা করে আসি। সো সেই রকম যদি একটা কূটনৈতির মধ্যে যদি এটা সাব্যস্ত না থাকে, তাহলে চায়নাতে গিয়ে যেভাবে উনি নিষ্ফল হস্তে এসেছেন, ঠিক সেই রকম যদি একটা ভ্রমণ, রাষ্ট্রীয় ভ্রমণ উনি সৃষ্টি করেন নিজের ট্রাম্প কার্ড তৈরি করার জন্য, বা ট্রাম্প কার্ড দেখাবার জন্য যে আমি ভারতে গিয়েছি, কিন্তু সেখানে ওনারা কোনো কিছু বলেননি, দেশে হয়তো চুপ থাকবেন, কোনো কথা বলবেন না, একটা হাসি দিবেন, মানুষকে বলবেন, আর ওনার আশেপাশে যে সমস্ত চাকর বাকর আছে ওনারা নিজেদের মন মতো কথাবার্তা বললেন,
কেউ রাত্রে স্বপ্নে দেখেছে যে অমুকের সাথে তার কথা হয়েছে, সে বলল তোর এটা করলে ভালো হয়। আরেকজন চিন্তা করলো যে আমার রাত্রিবেলা আমার স্বামী এই কথা শুনে শিখিয়ে দিয়েছে, আবার আমার বউ এই কথা শিখিয়ে দিয়েছে, সকালে বললে বউয়ের মনটাও রক্ষা হবে, স্বামীর মনটাও রক্ষা হবে, আর জনগণ গোল্লায় যাক, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করার যদি মূল মন্ত্রগুলো ওনারা নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষের এই যে গঙ্গা চুক্তি না হওয়ার কারণে যে জিনিসগুলো হবে সেটা খুব ডেভাস্টেটিং। আমার কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে খাম্বা আছে কারেন্ট নাই, তাই না? তো খাম্বা আছে কারেন্ট নাই, নদী আছে পানি নাই, আবার আপনি জমিন আছে পানির একবারে প্লাবনে সব শেষ হয়ে গেল। তারপরে ওই অঞ্চলের মানুষ বিভিন্ন শুধু বিভিন্ন অঞ্চলে চলে যাবে না, বিভিন্ন দেশেও চলে যেতে পারে। তো সেটা যদি ওনাদের চিন্তা ভাবনা থাকে যে বাংলাদেশে বাঙালি থাকবে না, পাকিস্তানি থাকবে, সেইটার জন্য যদি ওনারা এই গঙ্গা চুক্তি না করে যদি সিন্ধ চুক্তি করেন, এখন সিন্ধের পানি পাইতে তো অনেক দূর হয়ে যাবে, তাই না? তো এখন এই জিনিসগুলো ব্যাপারটা হচ্ছে এই যে এইটার যে একটা গুরুত্ব, এই গুরুত্বটা কিন্তু তাদের মাথায় ঢুকাতে হবে। আমি জানি বাংলাদেশের মন্ত্রণালয়তে যারা সেক্রেটারি লেভেলে রয়েছে, এডিশনাল সেক্রেটারি লেভেলে রয়েছে, তারা যথেষ্ট পাকাপোক্ত এবং খুব অভিজ্ঞ। আপনি ফরেন সার্ভিসের রয়েছে, তাদেরকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয়, তাহলে ওই খৈল্লা আর তারপর আবার কয়টা আসছে জীবনে কোনোদিন ফরেন সার্ভিসের আবার আসবো আপনার কাছে, এফ দেখে নাই, সেইখানে আইসা লাইক মানে মনে করছে যে তারা ফরেন সার্ভিসের বিরাট কিছু হয়ে গেছে। তো একদম দেশকে ধ্বংস করে এই পর্যন্ত তো ধ্বংসের মধ্যেই রেখেছে। হ্যাঁ, কোনো কিছু তো ভাবে আসে নাই। আমি আবার আসবো আপনার কাছে ইসলাম ভাই। মঞ্জু ভাই, তাহলে এই ইসলাম ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, মানে একটা ইঙ্গিত দিয়েছেন যে চীনে গেলেন খালি হাতে ফিরে আসলেন। ভারত যে এই শুরু থেকে আমন্ত্রণ জানালো, এখন পর্যন্ত নমনীয়ভাবে তারা বারবার ডাকছে, পরবর্তীতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন তো টুডে টুমরো হয়তো বা জানি, তখন যদি সত্যি সত্যি এই শূন্য হাতে ফিরতে হয়, ভারত যদি তখন এমন আচরণ করে যে আমরা এত করলাম, তুমি আসলা না, এখন আসছো, দেখো ঘুরে যাও, দিল্লির লাড্ডু খেয়ে যাও, এমনটা ঘটতে পারে কিনা? এটা ঘটতে পারে এবং এটা ঘটার সম্ভাবনাটাই বেশি। কারণটা হলো যে জনতা পার্টির আপনার বিজেপি সরকার তো একক দলের সরকার না, তাই না? এটা এনডিএ। হ্যাঁ, তো এটা অ্যালায়েন্স, এবং অ্যালায়েন্সের হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল যারা আছেন তাদের কথার উপরে কিন্তু সরকার টিকে থাকে। আমাদের সবারই মনে আছে যে পাকিস্তানের যে ইমরান খানের যে অ্যালায়েন্সটা ছিল, অ্যালায়েন্সের যে প্রধান পাওয়ারফুল লোকটা ছিল, সে হচ্ছে, তাকে বলা হয় পাকিস্তানের নারদমণি, পাকিস্তান রাজনীতির নারদ, অর্থাৎ সমস্ত নাটে সমস্ত খুঁটিতে উনি গুড় লাগিয়ে বেড়ান। হ্যাঁ, উনি বাংলাদেশে ভিজিট করে গেছেন ইউনূস আমলে। ও সেই লোক আর একটা পার্টিকে পটিয়ে জাস্ট একদিনের ভিতরে সমর্থন প্রত্যাহার করে নিয়ে ইমরান খানের সরকার ফেলে দিল, তাই না? এখন নীতিশ কুমার ভারতের অত্যন্ত পাওয়ারফুল একজন রাজনীতিক। আপনি যে কথাটি শুরুতে পত্রিকা যোগী আদিত্যনাথ না, যোগীর কথাটা বাদ দিলাম, আপনি যে কথাটি পড়ে শোনালেন যে বিহারের উপমুখ্যমন্ত্রী তার যে কথা বললেন যে পানি বন্টন নিয়ে, গঙ্গার পানি নিয়ে তিনি কথা বলেছেন, এই কথা বলাটা আপনি তো একটা ইন্ডিয়ান টাইমস থেকে বললেন বা টাইমস অফ ইন্ডিয়া, এর আগে ওইটা বাংলা পত্রিকায় ছাপা হয়েছে নীতিশ কুমারের বক্তব্য। আমরা বাংলাদেশ থেকে মনে করা হচ্ছিল যে মমতা ব্যানার্জি নাই, মমতা ব্যানার্জি হচ্ছে এই গঙ্গা বা তিস্তা পানি চুক্তির বিষয়ে সবচেয়ে বেশি ভেটো দিচ্ছে, বাধা। এখন যেহেতু মমতা নাই, সেহেতু এখন আর কোনো বাধা নাই। কিন্তু না, মমতার বদলে যারা এসছেন তারা বিজেপির, তারা মুখ খোলার আগে মুখ খুলেছেন নীতিশ কুমার। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন এবং এখন হচ্ছে এনডিএ সরকার জোটের অন্যতম প্রধান শরিক। নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড যদি কোনো কারণে মোদির এনডিএ থেকে সমর্থন প্রত্যাহার করে, সরকার পড়ে যাবে। সেই নীতিশ কুমারের বক্তব্য এই যে বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে এসছে। নীতিশ কুমার স্পষ্ট করে বলেছে
যে গঙ্গার পানিতে বিহারের ন্যায্য হিস্সা পূরণ করার পর তারপরে দিল্লিকে ভাবতে হবে এটার সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে কি হবে না, বা বাংলাদেশকে কত দিতে হবে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যেখানে ফারাক্কা মুর্শিদাবাদে, সেখানে তেমন একটা বন্যা হয় না, কিন্তু গঙ্গায় বাঁধের কারণে আপনার বর্ষা মৌসুমে বিহারে ব্যাপক বন্যা হয়। বিহারে ব্যাপক অঞ্চলে বন্যা হয়। সেই সময় বিহার কিন্তু সরকারকে চাপ দেয়, কেন্দ্রীয় সরকারকে পানি ছাড়ার জন্য। কেন্দ্রীয় সরকার ওই চুক্তির কারণে বাংলাদেশে বেশি পানি ছাড়তে পারে না সেই সময়, যেন বাংলাদেশ ফ্ল্যাট বন্যা হয়ে যাবে। যেহেতু চুক্তি আছে, ভাই যেটা বললেন যে 60% পানি পেলে বাংলাদেশকে 30 দিতে হয় না, একটু বেশি। বাংলাদেশ হচ্ছে, বা যদি 100% পায় তাহলে বাংলাদেশকে দেওয়া লাগে হচ্ছে 56%, আর বাকিটা ইন্ডিয়ার। 60% হলে বাংলাদেশকে দেওয়া লাগে হচ্ছে 38%, মানে বেশিরভাগটা বাংলাদেশ পায়, আর একটু কমের ভাগটা হচ্ছে ইন্ডিয়া পায়। তো সেইখানে নীতিশ কুমার স্পষ্ট করে বলে দিয়েছে যে এই চুক্তি যদি ডিসেম্বরে করতে হয়, সেখানে বিহারের হিস্সা আলাদা করে রেখে দেন চুক্তি করতে হবে, আদারওয়াইজ আমরা দিল্লি সরকারের কাছে এই বিষয়ে লিখিত প্রতিবাদ জানাবো। তো আমার কাছে মনে হয়েছে নীতিশ কুমারের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যদি এখন আপনি ফাইল সাবমিট করেননি, ফাইল সাবমিট করার কথা ছিল জুনে, মেয়াদ শেষ হয়ে যাবে আমাদের পানি চুক্তির হচ্ছে ডিসেম্বরে, আর নবায়নের জন্য আমাদের বৈঠক করে ফাইল সাবমিট করার কথা ছিল, ক্লজ সব সাবমিট করার কথা ছিল জুনে, সেটা করা হয়নি। এখন চলছে আগস্ট মাস, এখন পর্যন্ত বাংলাদেশ অফিসিয়ালি এই চুক্তি নবায়ন করার জন্য কোনো বক্তব্য দেয়নি। তো একটা পানি বিশেষজ্ঞ একটা গ্রুপ ঘুরে এসেছিল ইউনূসের আমলে, সেই বিশেষজ্ঞ গ্রুপ দিল্লিতে যে সিনেমা দেখলো না, হোটেলে খেলো না, কাশ্মীর গেল, কিচ্ছু বোঝা গেল না। দেশে ফেরার পরে কোনো রিপোর্ট আমরা পাই নাই যে তারা কি করে এসেছেন পানি গবেষণা করার ব্যাপারে। তো সেই জায়গাটা থেকে বাদ দিলাম। এই ডিসেম্বরের চুক্তিটা কেন জানি না মনে হচ্ছে এখন এই যে প্রধানমন্ত্রীর সফরের যে টালবাহানা, যে লেজে গোবরে দশা, এবং শেষ পর্যন্ত যদি উনি না যান, যদি এই দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো তলানিতে নামে, ভারতের রাজনীতিকরা, এনডিএর শরিকরা যদি মোদির উপরে চাপ দেয় যে আপনি ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের কাছে নমনীয় হচ্ছেন কেন, এরকম যদি চাপ একটা আসে, মোদি বাধ্য হবেন সেই জায়গায় তার এই এখনকার যে নমনীয় মনোভাবটা সেটা পরিবর্তন করতে। আজকে আমরা দেখছি যে ভারত, আমরা প্রমাণিত যে ভারত তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার ব্যাপারে সহায়তা করেছিল। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভারত চেয়েছিল বিএনপি আসুক। বিএনপির হয়ে ভারত প্রকাশ্যে গোপনে দুইভাবেই কাজ করেছে। আওয়ামী লীগের লোকরাও স্বীকার করে যে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট বিএনপিকে দেওয়া হয়েছে, যে প্রোটেক্ট টু জামাত যেন ক্ষমতায় না আসে, তাই না? এটা তো প্রমাণিত। তো সেই জায়গাটায় যদি আপনি এখন ভারত যদি ওই নমনীয়তা দেখাতেই থাকে এবং আপনি যদি মনে করেন যে ভারত সবসময় এই নমনীয়তা দেখিয়ে যাবে, তাহলে আপনার বোঝার ভুল আছে। নরেন্দ্র মোদী সবসময় এই অবস্থানে থাকবেন না, বা থাকতে পারবেন না, তার অন্যান্য শরিকদের চাপের কারণে থাকতে পারবেন না। তিনি নিজস্ব তার মতামত কি বা কি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তাদের পলিসি অনুযায়ী যদি অন্যান্য দল তাকে চাপ দেয় সংসদে, লোকসভায়, যে আপনি এইটা করতে পারেন না, তাদেরকে আপনি এইভাবে তোল্লাই দিয়ে রিকোয়েস্ট করে আনার দরকারটা কি? এটা তো দ্বিপাক্ষিক সম্পর্ক, উভয় পক্ষের গরজ থাকতে হয়, উভয় পক্ষের ইন্টেনশন থাকতে হয় যে প্রবলেমগুলো সলিউশন করার জন্য। যদি তাদের ইন্টেনশন না থাকে সলিউশন করার জন্য, আপনি কেন চাপ দেবেন? এরকম যদি চাপ মোদির উপরে আসে কন্টিনিউয়াসলি, মোদি ডেফিনেটলি এখান থেকে সে 180 ডিগ্রি ঘুরে যাবে। তিনি যদি একবার ঘুরে যান যে না, আমি এই চুক্তি আর নবায়ন করবো না, পাকিস্তান কিন্তু সিন্ধু চুক্তি বাতিলের পরে কিচ্ছু করতে পারেনি, তাই না? পাকিস্তান সিন্ধুর পানিটা বন্ধ করে দেওয়ার পরে ভারত, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। আন্তর্জাতিক আদালতে গিয়েছিল, সেখানে মামলা শুট করেছে, রায় পক্ষে পায়নি। কারণ আপনি সন্ত্রাসী হামলা করবেন ভারতে পাঠিয়ে, আর ভারত আপনাকে পানি দিতেই থাকবে, এটা তো হতে পারে না। এটা তো ভাইস ভার্সা। আপনার সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে, যেহেতু আপনি ভাটির দেশ। তো আমরা ভাটির দেশ হয়ে আমাদেরকে পানি পেতে হলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। সেটা মোটেই দাস সুলভ সম্পর্ক না।
যেটা যেমন যেমন সরকারের লোকরা বলে আমরা কি দাস নাকি, আমরা তো পয়সা দিয়ে সমস্ত ইম্পোর্ট করি। না, দাস সুলভ না, ভাতৃত্ব সুলভ, প্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ। এইটুকু যদি আপনি না রাখেন, তাহলে আপনি চোখে চোখ রেখে কথা বলবো ইউনুসের এই পলিসি নিয়ে যদি আপনি চলেন, আপনি কোনোভাবেই ভারতের কাছ থেকে আনুকূল্য পাবেন না, এবং অন্য কেউ, কারো সাধ্য নেই আপনাকে এই গাড্ডা থেকে টেনে তোলে, আপনি উঠতে পারবেন না। এখানে একটা প্রশ্ন করি, এটা কোনোদিনই ঘটবে না জীবন, আমি আশা করি আমার জীবদ্দশায় ঘটবে না যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসবে। এটা আমার জীবদ্দশায় ঘটবে না, এটা আমি বিশ্বাস করি, এখন থেকে না, ছোটবেলা থেকে বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত আসবে না। আজকে যদি জামাত ক্ষমতায় থাকতো, তর্কের খাতিরে ধরে নেই, তাহলে তো ভারতের সঙ্গে সবার আগে যোগাযোগটা, সুসম্পর্কটা হতো। কি মনে হয় আপনার মঞ্জু ভাই? নিশ্চিতভাবে। তাহলে এবং সেটা আওয়ামী লীগের আমলে যে সম্পর্কটা ছিল তার থেকে আরো বেশি, কয়েক গুণ বেশি হতো, বেশি করতো। তাহলে প্রশ্ন হলো, তাহলে তারেক রহমানের এত জুজুর ভয় কেন যে তিনি এখনো মানে বাংলাদেশের স্বার্থটা দেখছেন না? না, এটা তো তারেক রহমানের জামাতের ভয় না। জামাত কি বলবে, আমি জামাতের ভয় বলছি না, আমি বলছি তারেক রহমানের এত ভয় কেন, কিসের ভয়? না, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সমস্যাটা জামাত কি সমালোচনা করবে, এনসিপি কি সমালোচনা করবে, তার থেকে বড় হলো যে দলগতভাবে বিএনপি কি মনে করে। দলগতভাবে কি বিএনপি 10 ট্রাক অস্ত্রের ঘটনা ঘটায়নি? ঘটিয়েছে তো, তাই না? 10 ট্রাক অস্ত্র ঘটিয়েছে। অস্ত্র ঘটনা ঘটানোর পরে সেই যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলো 4 সালে, সেই সম্পর্ক খারাপ হওয়ার পরে ভারত একাধিকবার এই বিষয়গুলো বলেছে যে আপনাদের ভূখণ্ডে উলফা আছে, আপনাদের ভূখণ্ডে আমাদের বিচ্ছিন্নতাবাদীরা আছে। বাংলাদেশ বারবারই একই কথা বলেছে, আমরা দেখছি এরকম কোনো ঘটনা নাই। তো ভারত তো সেই যে খারাপ সম্পর্কটা বিএনপির সাথে, সেই সম্পর্কটা তো ভারত নির্মাণ করেছে। সেই সম্পর্কটাকে তো ভারত রিগেইন করেছে কি কি লজিং এ, কি ক্লজ দেখিয়ে, যে এক ঝুড়িতে ডিম রাখবো না, পৃথক পৃথক ঝুড়িতে ডিম রাখবো। আওয়ামী লীগের ঝুড়িতেও রাখবো, বিএনপির ঝুড়িতেও রাখবো। জামাতকে ঠেকানোর জন্য বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে তারা গণতান্ত্রিক দল মনে করে তারা বিএনপিকে এবার জিতিয়ে এনেছে, পরিষ্কার হিসাব। তো সেই জায়গায় বিএনপির ঝুড়িতে ডিম রাখার পরে ভারতের মতো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, যাকে বলা হয় যে পৃথিবীর 5টা হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একজন, এস জয়শঙ্কর, তাকে বলা হয় পৃথিবীর 5টা প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একজন, যিনি খুব নরেন্দ্র মোদীর দরকার নেই, তিনি নিজেই ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন এদের সাথে বসতে পারেন এবং বসেনও। তো সেরকম একজন পররাষ্ট্রমন্ত্রী পকেটে করে চিঠি বয়ে নিয়ে আসলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নিহত হওয়ার পরে, এসে দাওয়াত দিল, ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হলো মোদীর কাছ থেকে, আর একটি হলো রাষ্ট্রীয়ভাবে, আর একটা ব্যক্তিগতভাবে, 2 ভাবে আমন্ত্রণ জানানো হলো। সেই সেটাকে যদি আপনারা অনার না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি 2004 সালের যে ভারত সম্পর্কে বিএনপির অবস্থান, বিএনপি সেই জায়গাটায় আছে। তো সেই জায়গাটায় যদি বিএনপি থাকে সমস্যা নাই। এখন ভারতকে তাহলে নতুন করে রিয়েলাইজ করতে হবে যে 4 সালের সম্পর্কটা যে আমি বিল্ড আপ করলাম এই 25-26 এসে, সেটা তো আমাকে কোনো ফল দিল না। তাহলে কি হবে? আমি তো আগুন খেয়ে আমি তো হাত পোড়ালাম। এখন ভারতকে জবাবদিহি করতে হবে তার অন্যান্য দলের কাছে, নরেন্দ্র মোদীকে, এই নমনীয়তার কারণে। এখন সেই জবাবদিহি করতে যে নরেন্দ্র মোদী সরকার যদি এই নমনীয় মনোভাবটা ফেলে দিয়ে আবার যদি কঠোর মনোভাব নেয়, সেইটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না। এটা হলো বিপদের কথা। একেবারেই আসবো, আরেকবার সময় আশা করি আসতে পারবো। ইসলাম ভাইয়ের কাছ থেকে একটু শুনি, এই যে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ভারত যেতে বিলম্ব করছেন বা নানা অজুহাতে এটিকে আসলে কঠিন থেকে কঠিনতর করে তুলছেন, যাবেন দ্বিপাক্ষিক সম্পর্ক হবে, প্রতিবেশী দেশ না গিয়ে তো আর সম্পর্ক আসলে দুই, আপনি দেখছেন কিনা জানেন কিনা, জানারই কথা যে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎকারে বলেছিলেন যে 2 প্রধানমন্ত্রী যখন বসবেন তখন বহু সমস্যার সমাধান এক বৈঠকে হয়ে যাবে। তারই কথার পুনরাবৃত্তি করেছিলেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, যে 2 প্রধানমন্ত্রী বসলে এক বৈঠকে অনেক কিছু সমাধান হয়ে যাবে। সেই বসতে
এত কালক্ষেপণ কেন, যেটি বাংলাদেশকে আসলে ক্ষতিগ্রস্ত করছে কিনা? এই বসাটা আপনারা যে সংসদে যা দেখছেন তার নিচে দিয়েও একটা রিলেশনশিপ থাকে, এবং জামাত এনসিপি ওনারা কিন্তু বিএনপির একটা এলাই আমি ধরে নিলাম। তো বিএনপির এলাই যদি হয়ে থাকে তাহলে তাদের কথা তো শুনতে হবে জামাত এনসিপি। জামাত এনসিপি, আমি একটু আগে যেটা বললেন যে বাংলাদেশে যদি কখনো বাংলাদেশ মানে আপনি হাইপোথেটিক্যালি ধরার জন্য বলেছেন যে জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে তো সুমধুর সম্পর্ক ভারতের সাথে থাকতো, সেটা থাকতো। কিন্তু কথা হচ্ছে যে এখন বিএনপির সাথে সুমধুর ব্যবস্থাটা থাকুক, সেটা জামাত এনসিপি চাচ্ছে না, কারণ জামাত পরিচালিত হচ্ছে এনসিপি কে দিয়ে। এটা যদিও আপনারা মনে করছেন যে অনেকেই যে এনসিপি কয়টা আছে এটা তো শিশু বাচ্চা, হ্যাঁ, কিন্তু তারা একটা প্রভাব রেখেছে যে জামাতের সাথে একটা ছোট্ট প্রভাব রেখেছে তারা। এবং সেইখানে এনসিপি এবং জামাত এমন কোনো কাজ যদি করে যে বিএনপি যেটা চাবে না, যে বাংলাদেশের ভেতরে সড়কে কোনো ধরনের মনে করেন যে একটা আনরেস্ট সৃষ্টি হলো, একটা আনরেস্ট তৈরি হলো। যেমন ধরনের অনেক আগে তারা করেছিল যে মোদি ভিজিটে যাবে বাংলাদেশে মিছিল এইটা সেটা সমস্ত কিছু করে তারা একটা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। তারা যদি সেটা চালাতে চায় এবং তারা যখন আসবে, এটা হচ্ছে বিএনপি কে বিফলতার মুখে ফেলে দেওয়া, এবং তার সাথে বিএনপির সাথে এই ব্যাপারে মানে বিএনপি কে বাধাগ্রস্ত করা, যাতে বিএনপি সঠিকভাবে কাজ না করতে পারা। এবং কোনো কারণে যদি এই অগাস্ট মাস পার হয়ে যায়, আমরা জেনেছি যে সেপ্টেম্বর থেকে মোদি সাহেবের আর কোনো সিটিং এর কোনো স্কেজুয়াল নেই, তাহলে হয়তো হবে একটা প্রাইম মিনিস্টার সাথে বসলো হয়তো একজন সেক্রেটারির সাথে। হ্যাঁ, যেমন মঞ্জুর ভাই বলেছেন যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন ডার্কসাইটের বিশ্বের 5 জনের ভিতরে একজন, যেই এত ক্ষমতা রাখে, এত জ্ঞান রাখে, যেটি অন্যান্য দেশের অন্য রাষ্ট্রপ্রধানদের সাথে বসতে পারে, এটা সত্য। কিন্তু তার সাথে একজন প্রধানমন্ত্রী বসতে হবে। এই যে দেশীয় যে সমস্ত কাঠামো রয়েছে, যে সমস্ত ডিপ্লোম্যাসি রয়েছে, বা যে সমস্ত ডেকোরাম রয়েছে, সেটা প্রেসিডেন্টের সাথে বসে, প্রাইম মিনিস্টার সাথে বসে। এই ধরনের চুক্তির সময় এইটা এমন না যে একজন প্রদেশের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বসবে, কারণ পানি বন্টনের ব্যাপারটা, হিস্সাটা ভারতের একটা বিশেষ অঞ্চলের মুখ্যমন্ত্রীর আওতায় রয়েছে। সেটা যদি এই ডিসেম্বর মাসে যদি এক্সপায়ার করে যায়, গঙ্গা চুক্তি ওয়াটার শেয়ারিং যে চুক্তিটা, এটা যদি এক্সপায়ার করে যায় এবং এটা যদি এর অগাস্টের ভিতরে যদি নবায়নটা না হয়, তাহলে সেই অবস্থাই হবে। কি অবস্থা হবে? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন একটি অঞ্চলের মুখ্যমন্ত্রীর সাথে বসতে হবে, কারণ তার কাছ থেকে পানি কতটুকু পাবো কি পাবো না সেটা সমঝোতা করার জন্য। তখন হবে ঘোলা করে পানি আরো বেশি, মানে আপনি পানি ঘোলা করে আপনি যে সম্পর্কটা জিয়ে রাখতে চাবেন, বা সম্পর্ক না চাইলেও যেটা হবে। মানে একটা কথা বলি, বাংলাদেশের কিছু মানুষ আছে, বাংলাদেশে দেখি সকালবেলা উঠলে ভারত বিদ্বেষী কথা বলে, পাকিস্তানের প্রীতির কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে যে সারাদিনই ভারত বিদ্বেষী কথা বলার পরেও কিন্তু ভারতের কাপড় চোপড়ই পরে, ভারতের শাড়ি পরে। এই যে দ্বিচারিতা এমন একটা অবস্থানে রয়ে গেছে বাংলাদেশে, যেটা এখন যারা এই ব্যবহারটা করতো, যে সুলুকটা করতো, এই সুলুকটা যারা করতো তারা কিন্তু এখন বাংলাদেশের মসনদে রয়েছে, বাংলাদেশের পরিচালনায় রয়েছে। তো তাদের অজান্তেই কিন্তু তারা এই ভুলটা করে বসতেছে। আর এই ভুলটার কারণেই কিন্তু বাংলাদেশের যে সমস্যাটা হবে, সেই সমস্যাটা উত্তরণ করার জন্য আবার দেখা যাবে যে ভারতের বন্ধু সুলভ যে পার্টি বাংলাদেশে, সে তাদেরকেই আসতে হবে। এবং এখনো আমরা এটা শুনি নাই কিন্তু যে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে এই এগ্রিমেন্টটা কতটুকু কি হবে না হবে তার দুতিয়ালি করা, অথবা ওনার
কোনো রকমের কোনো অপিনিয়ন সেখানে আমরা কিন্তু পাইনি। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিচার্য বিষয়। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পেরেছিলেন 96 সনে এই ধরনের একটা চুক্তি করতে, যেই চুক্তিতে বাংলাদেশ ভারতের একটা বিহারের মতো, বিহার যে একটা ইম্পর্টেন্ট যে জায়গা, যে গুরুত্বপূর্ণ একটা প্রদেশ, সেই প্রদেশের মুখ্যমন্ত্রী আজকে বলল যে আমরা তখন আমাদের স্বার্থ বিলীন করে দিয়ে আমাদের এই চুক্তিটা যেন এবার যাতে সেটা না হয়, আমাদের স্বার্থ থাকতে হবে। তার মানে হচ্ছে যে 96 সনে ওনাদের স্বার্থ না দেখেও কিন্তু ভারত বাংলাদেশের সাথে গঙ্গা ওয়াটার শেয়ারিং চুক্তিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করিয়ে নিতে পেরেছে। এখন কোন জায়গায় হবে, কি হবে না হবে, এটার যে রিভিউটা হবে, সেই রিভিউটা কিন্তু আপনাকে এক্সপার্টলি করতে হবে। আমি দেখেছি, আমি তখন দিল্লিতে ছিলাম যখন নাকি ওয়াটার শেয়ারিং চুক্তির জন্য এরশাদের সময় আপনার অশোকা হোটেলে দিন রাত্রি ওনারা কি জানি আপনার একজন ওনার নাম ছিল যিনি পানির এক্সপার্ট বাংলাদেশের এরশাদের সময় ছিল ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সাহেব, অনেক কিছু করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু তখন ছাত্র ছিলাম, সেখানে আমি যেতাম, একটু খোঁজ খবর রাখতাম। শেষ পর্যন্ত দেখা গেল যে একটা বাধা ধরা একটা চুক্তি, জাস্ট একটা ফরম্যাট তৈরি করা, বাংলাদেশের কোনো স্বার্থ না, এটা দেওয়া হয়েছে। মন্ত্রী সাহেব বলছেন কি, এই সারা রাতের পরে মন্ত্রী সাহেব বলতেছেন যে অ্যাম্বাসাডার সাহেবের পিএস কে বলো একটু আসতে। তো পিএস কে কি ইনস্ট্রাকশন দিলেন, বললেন যে আগের যে চুক্তি ছিল সেই চুক্তির ফরম্যাটটা বের করেন, 2 দিনের ভিতরে চুক্তি সই হইতে হবে। এই যে 10 দিন বা 7 দিন 7 রাত্র যে ওনাদের কসরত হলো, বসে কি হলো, রাত্রে কি ওনারা কি ওইখানে রাম খাইলো না ধাম খাইলো সেটা আমরা বুঝলাম না। কিন্তু ফরম্যাটেড একটা, যেটা যেখানে কোনো আর্টিকুলেশনের মানে প্রয়োজন ভিত্তিক কোনো কাজ করা, কোনো এগ্রিমেন্টের কোনো ক্লজ বসানো, সেই ধরনের কোনো কিছু না করেই সেই চুক্তিটা সম্পাদন হলো। যার জন্য 96 সনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবারে মানে এক্সপার্ট ব্যবহার করে নিজেদের স্বার্থ নিহিত করে বাংলাদেশের স্বার্থ এবং ভারতের স্বার্থ দুটো মিলে কিন্তু প্রায় মানে এটা কিন্তু বাংলাদেশের জন্য 30 বছর এই যে আপনার কিন্তু পানির সমস্যা দেখেননি, পানির সমস্যা বা বন্যার সমস্যা সেরকম দেখেননি। হ্যাঁ, যেটা হয়েছে সেটা যখন বাংলাদেশের ভিতরে যদি অতি বর্ষণ হয়, সেই কারণে যদি স্পেসিফিক কোনো এলাকায় যদি পানিবদ্ধতা হয়, সেটা হলো আলাদা। কিন্তু পানি উপর থেকে তাদের যে শেয়ারটা আমরা পেলাম, সেটা কম পেলাম কি বেশি পেলাম, এটা নিয়ে কিন্তু আমি যেমন অ্যাম্বাসাডার শ্যারন যখন ছিল তখন একজন কূটনীতিবিদের সাথে আমার সাথে কথা হয়েছিল ভারতের, উনি আমাকে পেপারস দেখালো, সবকিছু দেখালো যে দেখেন যেটা প্রয়োজন বাংলাদেশে যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেই অতটুকু পানি সে যেটা যে কিউসিটা যে পরিমাণের কিউসি সে পাওয়ার কথা তার থেকেও বেশি আমরা কিন্তু দিয়েছি। এটা হয়েছে, এটা দেওয়া হয়েছে কারণ দেশের প্রয়োজন, আমরা বন্ধুত্ব রাখার জন্য ঠিক সেরকম ভাবে আমরা পানির শেয়ারিংটা করেছি, সেইখানে কোনো সমস্যা হয় নাই। কিন্তু কখনো কম দেওয়া হয় নাই, প্রয়োজনে ছিল কিন্তু কম দিয়েছি আমরা। মনে করেন 30 কিউসি যদি দেওয়ার কথা ছিল সেখানে আমরা 30 কিউসি দিয়েছি, 40 কিউসি যেখানে দরকার সেখানে কিন্তু আমরা 10 বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা জানি আমাদের আপস্ট্রিম থেকে আসছে, আমাদের কোনো সমস্যা হবে না। এবং এখানে কিন্তু একটা জিনিস বলছি, এটা কিন্তু সমানে যে ডেইলি আসছে পানি সেটা না। আপনার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে পানিটা আসে সেই পানিটা একটা কিস্তিতে 10 দিনের কিস্তি 15টা কিস্তিতে আসে। হ্যাঁ, এটা ওয়াটার ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স এটা অনেক ডিটেল জিনিস রয়েছে, আমি সে জায়গায় যাচ্ছি না, আপনার সময় হয়তো ওরকম নাই যে শুধু ডিটেলটা এই যে ডিটেলটা আলাপ করতে হলে ক্যালকুলেশন হাউ এটা ক্যালকুলেট করা পানি বিশেষজ্ঞ হইতেই হতো, পানি বিশেষজ্ঞ না, এটা আইন, যারা আইনের ছাত্র, যারা পানি আইন নিয়ে যারা কাজ করে তারা, আমার সৌভাগ্য হয়েছিল আমি পানি আইন নিয়ে কিছু কাজ করেছি, আমি সেটা জানি, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে দেশের স্বার্থে
অন্য বিষয়গুলোকে কোনো ইগোয়েস্টিক, এবং ব্যক্তিগত জীবনেও যদি কেউ বেশি ইগোয়েস্টিক হয় তারা কিন্তু খুব একটা বেশি সামনে এগোতে পারে না। দেশ হিসাবে যদি প্রধানমন্ত্রী অথবা সে সরকার যদি বেশি ইগোয়েস্টিক হয় তাহলে তাদের অবস্থা ঠিক সেরকমই হবে। এটা তো প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল। যে সমস্ত মূল মন্ত্রগুলো মানুষের দেওয়া থাকে সে মূল মন্ত্রের বাহিরে তো কেউই যেতে পারে না। আপনার যে মানে প্রাকৃতিক যে নিয়ম, এই প্রাকৃতিক নিয়ম কিরকম যে ভাস্প, পানি থেকে ভাস্প হবে, একটা মাত্রায় চলে গেলে সেখানে বৃষ্টি বর্ষণ হবে, এবং বৃষ্টি বর্ষণ কোথায় হবে, মেঘ কোথায় গিয়ে ধাক্কা খাবে, এগুলো তো নেচার, তাই না? একদম। কখন আমি ভূমিকম্প হবে সেটা তো নেচার, আপনার আমার হাতে নেই। তাহলে আমাদের ইগোটা কোথায় থাকবে? আমাদের ইগো এইটা থাকবে যে না, আমার উপরে পানি, আমি তো দেশের জন্য কাজ করব, আপনারা দেশ পরিচালনার জন্য আসছেন, তাহলে দেশের জন্য কাজ করেন, আপনার ইগো থাকার দরকার নেই। আপনার ভারত বিদ্বেষী হতে হবে না, আপনার পাকিস্তান বিদ্বেষী হতে হবে না, আপনাকে ভারত প্রীতি হতে হবে না, পাকিস্তান একেবারে প্রীতি হতে হবে না, আপনি বাংলাদেশী হন, বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করেন। একদম সঙ্গে থাকুন। মঞ্জু ভাই, একটা প্রশ্ন করি তাহলে, এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি, তারপরও করতেই হয়। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যদি আমাদের প্রধানমন্ত্রী আগেই তো বলেন যত ডিলে হবে তত আসলে আমাদের ক্ষতিটা বোধহয়, ক্ষতির পাল্লা বোধহয় ভারী হবে। এখন আমাদের তো বহু সংকট ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক, তো এই সংকটগুলো সবগুলোই কি আসলে আমরা মাঠে মারা যাচ্ছি কি না? যেমন আমাদের বাণিজ্য সংকট একটা আছে, তারপরে সীমান্ত হত্যার বিষয় আছে, আরো অনেক বিষয় আছে। মানে শেখ হাসিনা বা এই কথিত হাদির হত্যাকারী, কথিত বিপ্লবী, কথিত শহীদ, কেমনে শহীদ তাও তো জানি না, কোন যুদ্ধে গিয়ে শহীদ সেটা নিয়ে প্রশ্ন। সেই কথিত শহীদের হত্যাকারী, এই কথিত হত্যাকারী তাদের মানে এই শর্ত জুড়ে দিয়ে আমরা আমাদের স্বার্থগুলা জলাঞ্জলি দিচ্ছি কিনা? সে তো অবশ্যই। আপনি সংকট যেগুলো বললেন তার ভিতরে সবচেয়ে বড় সংকট কোনটা? সবচেয়ে বড় সংকট হচ্ছে আমার অর্থনীতির সংকট। বাংলাদেশ এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল একটা জায়গা। আপনার গ্যাস নাই, এলএনজি নাই, সিএনজি নাই, ডিজেল নাই, তাই না? এই সবকিছু হচ্ছে আপনার আমদানি নির্ভর, এবং এই সবকিছু আপনি আমদানি করছেন ডবল দামে। আপনি এলএনজি আমদানি করছেন আমেরিকান প্রতিষ্ঠান থেকে ডবল দামে, বাধ্য হয়ে, উপায় নেই আপনার। আপনি সেইটাকে আবার যদি সেটার থেকে আবার কমিশন খাওয়ার জন্য আপনি চিন্তা করছেন যে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, কোম্পানির হাতে, যে এই যে এই ফুয়েল বা যে জ্বালানি খাতটা প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে দিয়ে দেওয়া, তারা 4 জন মিলে একটা সিন্ডিকেট করে তারা দেশটাকে এভাবে ইম্পোর্ট করবে। অর্থাৎ আপনি দেশটাকে একবার আমেরিকার কাছে বিক্রি করেও আপনার মনে আশা মেটেনি, এবার আপনি বাংলাদেশি কোটিপতিদের হাতে, মিলিয়নারদের হাতে বিক্রি করতে যাচ্ছেন আরেকবার। তো এই সংকট থেকে আপনাকে মুক্তি দিচ্ছে ভারত কিভাবে? সে 100% ডিজেল ইম্পোর্ট করে। ভারত কিন্তু ডিজেল পয়দা করে না। ভারত 100% ডিজেল ইম্পোর্ট করে, সেই ডিজেল থেকে আপনাকে সে ডিজেল ধার দিচ্ছে বা আপনার কাছে বিক্রি করছে। তো সেইটা আপনি কতদিন পাবেন? এখন তো ভারত একটা শর্ত দিয়ে দিয়েছে, আগের দামে আর দিতে পারবে না, তাই না? আগের দামে আর দেবেও না। এরপরে হচ্ছে যে আপনি ভারতকে কি দিচ্ছিলেন আগে? ভারত আমাদের ল্যান্ডের উপর দিয়ে একটা করিডোর নিত, যে করিডোর দিয়ে তারা তাদের নর্থ ইস্টের যে স্টেট গুলো সেখানে তারা পণ্য পাঠাতো। আমরা করিডোরের একটা ভাড়া পেতাম। চট্টগ্রাম বন্দরটা তারা ব্যবহার করতো নর্থ ইস্টের জন্য, আমরা সেখান থেকে একটা ভাড়া পেতাম, মাসল পেতাম। এইটুকুই তো ভারত নিত আমাদের কাছ থেকে। নাকি আমাদের উৎপাদিত চাল ডাল নিয়ে ভারত খেয়ে বাঁচত? তা তো না। আরো তো আপনাকে তো সুযোগ সুবিধা দিচ্ছিল, আপনি নেপাল ভুটানে তো কোনো ধরনের ইয়ে ছাড়াই, এখন আমার সবচেয়ে বড় সংকট হচ্ছে পাওয়ার সংকট। পাওয়ার সেক্টরে আমার সবচেয়ে বড় সংকট। পাওয়ার সেক্টরের কারণে আমার 900 উপর কারখানা বন্ধ হয়ে গেছে, 4 লাখ থেকে 5 লাখ শ্রমিক বেকার হয়ে গেছে, আমার সমস্ত উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, আমার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে পাওয়ার সেক্টরের কারণে। সেই পাওয়ার সেক্টরের যে বাংলাদেশে 15%, 12 থেকে 15% পাওয়ার আসে হচ্ছে আদানি থেকে, আর 5 থেকে 7% আসে নেপাল থেকে, সেটাও ভারতের ভূখণ্ড দিয়ে, তাই না? তো সব মিলিয়ে যদি এই 25% পাওয়ার আপনার টাকা না দেওয়ার কারণে, বা ভারত যদি তার ভূখণ্ড ব্যবহার করতে না দেয়, আপনি নেপাল থেকে পাওয়ার আনতে পারবেন না।
তাই না? তো আমার সবচেয়ে সংকটের জায়গাটা হচ্ছে আমার ইকোনমি, সেটাকে বাঁচানোর জন্য আমার সবচেয়ে প্রয়োজন হচ্ছে ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করা। এখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, জামাত, বিএনপি কিচ্ছু না। আপনি স্রেফ আপনার প্রতিবেশী দেশের কাছ থেকে এই সাহায্যগুলো নিতে হবে আপনাকে, কারণ আপনার আর কোনো উপায় নাই, বিকল্প নাই। পাকিস্তানের সাথে আফগানিস্তানের বর্ডার, ইরানের বর্ডার, চীনের বর্ডার, উজবেকিস্তানের বর্ডার, কিরগিজস্তানের বর্ডার, তারা একটা বন্ধ হলে তারা আর একটা ওপেন করতে পারে। আপনার সঙ্গে শুধুমাত্র ভারতের বর্ডার আর কয়েক মাইল লম্বা মিয়ানমারের বর্ডার। মিয়ানমারও আপনার বন্ধু না। তাহলে আপনি এই যে বিশাল একটা দেশের ভেতরে বসে আপনি যে এই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন, সেটা থেকে বাঁচানোর জন্য এখন তো মিথ্যা কথা বলতে হচ্ছে আপনাকে। আপনি বলছেন 7% ইনফ্লেশন দেশে, মুদ্রাস্ফীতি দেশে 18%-এর উপরে আপনি ধামাচাপা দিয়ে রেখে দিয়েছেন। ব্যাংক সেক্টর ধুকতে ধুকতে এমন অবস্থা যে 20 থেকে 25টা ব্যাংক মানে সংকটাপন্ন অবস্থায় যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আপনি সেটাকেও স্টপ করে রেখে দিয়েছেন, নিউজ দেওয়া যাবে না। আপনি আকুর পেমেন্ট গুলো দিচ্ছেন না বিদেশে। আপনি ডলার রিজার্ভ দেখাচ্ছেন, আমার ডলার রিজার্ভ এত। এগুলো আসলে অর্থনীতির স্ট্রেংথ না, এগুলো হচ্ছে অর্থনীতিকে ঢেকে ঢেকে রাখা। আমরা ঢাকি না, হাতের গামলা একটা আর একটা জালি দিয়ে ঢেকে রাখি, ওইরকম ঢেকে রাখা হচ্ছে এটাকে। এইসব ঢেকে রেখে রেখে আপনি অর্থনীতি সচল করতে পারবেন না। আপনাকে টুডে টুমোরো, আপনি ভারত না গেলেন কোনো যায় আসে না কিছু, টুডে টুমোরো আপনাকে এই দেশটির উপরে নির্ভর করতে হবে, আপনি যদি আপনার দেশের জনগণকে বিদ্যুৎ দিতে চান এবং গাড়ি ঘোড়া চালাইতে চান। অর্থাৎ জ্বালানি এবং আপনার বিদ্যুৎ, এই দুটা খাতকে আপনাকে টিকিয়ে রাখতে গেলে আপনার আর কোনো বিকল্প নাই, কোথাও বিকল্প নাই। আপনি কষ্টার্জিত পয়সা, আপনার শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা ডবল টাকা দিয়ে আপনি এলএনজি কিনবেন, সেই এলএনজি দিয়ে আপনি গাড়ি চালাবেন, সেই এলএনজি দিয়ে আপনি মানুষের বাসায় বাসায় রান্নার সিলিন্ডার দেবেন। 1200 টাকা সিলিন্ডার এখন 2500 টাকা, 2200 টাকা। কিভাবে সম্ভব? কতদিন পারবেন আপনি এইভাবে? তা আপনি গোল ধরে থাকলে কিচ্ছু হবে না, আপনার কোনো সমস্যা নেই। কারণ ভারত বিএনপিকে বয়কট করতে পারবে না। ভারত একটা আলাদা দেশ, বিএনপি একটা আলাদা দেশের সরকার। সংকটটা কার? সংকটটা এই দেশের মানুষের। আপনি সেই মানুষকে যদি দানে উঠাই দেন, দাও চড়ানো বলে যেটাকে, যে মানুষকে আপনি দানে উঠিয়ে দিলেন, যে মর, মানুষ মরতেছে, নিজের বাড়ির মধ্যে খুন হচ্ছে মানুষ, এই খুনটা কি স্বাভাবিক ঘটনা? এই খুনটার সাথেও দেখা যাবে যে কোনো না কোনো ভাবে এই দুই দেশের সম্পর্ক, এই দুই দেশের পররাষ্ট্রনীতি এবং এই সব সফর, এগুলোর মধ্যে কোনো কানেকশন আছে? হতেই পারে, আমরা তো জানি না। আমরা জানি না। জজ মিয়ানার নাটক তো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেই জন্য আপনাকে যদি সম্পর্কটা স্বাভাবিক করতে হয়, এটা আপনার দলের জন্য না, আপনার দেশের জনগণের জন্য এটা করতে হবে। যদি না করতেন, যদি করতে ব্যর্থ হন, তাহলে জনগণ কিভাবে কি করবে সেটা আমি জানি না, তবে কিছু না কিছু তো অবশ্যই করবে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকলে মানুষ আর পিছাতে পারে না, তাকে তখন সামনে আগাইতে হয়, এবং সেই সময়টা সমাগত প্রায়। একেবারেই 4 থেকে 5 মিনিট আমরা শেষ করব। ইসলাম ভাই, আপনার কাছ থেকে শুনে, তাহলে আপনি কি দেখছেন, এই যে আমরা একটা সংকটে পড়ে গেলাম, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে এই যে দোটানা, সিদ্ধান্তহীনতা কিংবা লেজেগুড়ি অবস্থা, যেভাবেই আমরা বর্ণনা করি না কেন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দেশের মানুষ পড়তে যাচ্ছে। আপনি কি দেখছেন সহসা এটার সমাধান? ছোট করে একদম 3 থেকে 4 মিনিটে করলে হ্যাঁ, শেষ 3 করলে থেকে ভালো 4 হয়। মিনিট। আমি একটু একটা জিনিস অ্যাড করব মঞ্জুর ভাইয়ের সাথে, যে ইলেকট্রিসিটিটা যখন আমরা নেপাল এবং ভুটানে কিন্তু আপনার 5-6টা হাইড্রো ইলেকট্রিক কি জানি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট রয়েছে। আমি একটাতে গিয়েছিলাম, চুখা যেটা, সেটা হলো বাংলাদেশ থেকে একটু কাছে। আর এমনিতে তাদের কিন্তু আরো 4টা আপনার মানে মেগাওয়াটের পরিমাণ কিরকম আপনি চিন্তা করেন, যে 1020 মেগাওয়াট একটাতে প্রডিউস করে ইলেকট্রিসিটি, আরেকটাতে 1125 মেগাওয়াট করে, তারপরে 570 মেগাওয়াট করে। এই যে আপনার চুখা কিন্তু আরো একটু অনেক পুরনো,
এগুলো সব পাহাড়ের ভিতরে, তাদের যে ওয়াটার স্ট্রিম আসে পাহাড় থেকে। আপনারা জানবেন যে ভুটান কিন্তু 8,500 ফিট উপরে সি লেভেল থেকে, হ্যাঁ। সো তাদের ওয়াটার রিজার্ভ এবং তাদের যে জায়গায় জায়গায় যে সমস্ত ভাবে ড্যাম তৈরি করে তারা ইলেকট্রিক প্লান্ট তৈরি করেছে, হাইড্রো ইলেকট্রিক প্লান্ট তৈরি করেছে। বাংলাদেশের যদি ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক থাকে, তাহলে কিন্তু ভুটানের সাথে সুসম্পর্ক যতটুকু রয়েছে তার মধ্য থেকে ভুটান থেকে ইলেকট্রিসিটি পেতে তাদের দেরি হয় না। এখন কথা হচ্ছে যে আমাদের এই ভুটানের থেকে আনতে হলে 22 কিলোমিটারের যে চিকেন নেকের যে জায়গাটা রয়েছে, সে বর্ডার দিয়ে আমি চলাফেরা করেছি, আমি জানি। সেখানে ফিজিক্যালি গেছি, যে যেখানে ভারতের ইন্টারাপশন থাকলে কোনো মতেই বাংলাদেশ সেই বেনিফিট গুলো ভুটান থেকে পেতে পারে না, যেটা খুব সহজে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা,